মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার মালয়েশীয় প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। সিরিয়ার আলেপ্পো নিয়ে সমঝোতার জন্য কেরির প্রস্তাব উপস্থাপন। মসুলে আইএস বিরোধী অভিযানে 23টি এলাকা পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য বললেন অর্থমন্ত্রী। এবং কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোকে শেষ বিদায় জানাতে লাখ লাখ মানুষের ঢল। দেহভস্য সমাহিত করার জন্য নেওয়া হল সান্তিয়াগোতে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন রোহিঙ্গা কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। মিয়ানমার সফরের দ্বিতীয় দিনে শনিবার বৌদ্ধ ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক শেষে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানীতে আয়োজিত গণর্যালিতে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গণহত্যার শিকার রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তৃতীয়াংশ স্টেডিয়ামে সমাবেশ ও গণর্যালির আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক, দেশটির বিরোধী দল পার্টি ইসলাম সে মালয়েশিয়া PAS সভাপতি আব্দুল হাদি আওং সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলহামদুলিল্লাহ, কেবল ধর্মবিশ্বাসের জন্য নয়, মানবিকতার কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রাজিব। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মিয়ানমার সরকার জাতিগত নির্মূলকরণ আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা, অত্যাচার, নির্যাতন ও বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া মিয়ানমারের সঙ্গে বয়সভিত্তিক জাতীয় দলের প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করে দেশটি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন সেখানে অবস্থান করা জাতিসংঘের রোহিঙ্গা কমিশনের প্রধান কফি আনান। সফরের দ্বিতীয় দিনে শনিবার বৌদ্ধ ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংঘাতপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সরবরাহ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, তবে ত্রাণ বিতরণের মতো পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। আজকের আলোচনার পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে সব পক্ষকে সমঝোতায় আসতে হবে। ক্ষমতাসীনদের ইন্ধনেই রোহিঙ্গা মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তোলা এসব অভিযোগ অস্বীকার করে আসছে শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুকির নেতৃত্বাধীন সরকার। তবে জাতিসংঘ বলছে সাম্প্রতিক সহিংসতায় এলাকা ছেড়ে পালিয়েছে অন্তত 30,000 মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর অর্ধেকেরও বেশি অঞ্চল এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। আলেপ্পো ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আনুষ্ঠানিকভাবে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেছেন বলে জানিয়েছে মস্কো। এদিকে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে শিগগিরই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন সিরীয় বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা। স্থল হামলা, বিমান হামলা কিংবা সম্মুখ যুদ্ধ, প্রায় সব ক্ষেত্রেই বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে চলেছে সিরীয় সেনারা। যতই দিন যাচ্ছে ততই সেখানকার একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিদ্রোহীরা। এ অবস্থায় শনিবারও আলেপ্পোর পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে আসাদ বাহিনী। আর এ নিয়ে পূর্ব আলেপ্পোর প্রায় 60% অঞ্চল এখন সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পূর্ব আলেপ্পোয় সরকারি বাহিনীর বিরুদ্ধে তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও আলেপ্পোর পশ্চিমাঞ্চলে শনিবার সিরীয় সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের পাশাপাশি অন্তত অর্ধশত আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একদিকে যখন বিদ্রোহীদের কাছ থেকে পূর্ব আলেপ্পোয় একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে সিরীয় সেনারা, ঠিক সে সময় আলেপ্পোর হাসপাতালগুলোতে বাড়ছে সেখানকার যুদ্ধাহত বাসিন্দাদের সংখ্যা।
الذين وردوا إلى الطبيب الشرعية يقدر গত 5 দিনে গুরুতর আহত অবস্থায় ভর্তি হওয়া অন্তত অর্ধশত ব্যক্তি এখানে মারা গেছেন। এদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। বর্তমানে এখানে প্রায় 700 যুদ্ধাহত ব্যক্তিকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা সবসময় প্রস্তুত রয়েছি, তবে যেই হারে মানুষ গুরুতর আহত অবস্থায় এখানে আসছে তা উদ্বেগজনক। অনেকের অবস্থা সত্যিই আশঙ্কাজনক। يعني حتى كان يأتينا إلى مركز الطبيب الشرعية এই যখন অবস্থা তখন রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলেপ্পো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কূটনৈতিক ও সামরিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দলকে জেনেভায় পাঠানোর জন্য আমরা প্রস্তুত রেখেছি। আমরা চাই না যুক্তরাষ্ট্র কেবল আলোচনায় বসার জন্যই এতে অংশগ্রহণ করুক। এটি কেবল নিছকই একটি আলোচনা হোক। আমরা চাই এর মধ্য দিয়ে পূর্ব আলেপ্পোয় সংঘর্ষ বন্ধে উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাবে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সক্ষম হবে। এদিকে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া ইস্যু নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে শিগগিরই তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পতন ঘটলেও এতে সিরিয়া যুদ্ধের অবসান হবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। অময় কর্মকার, সময় সংবাদ। সন্ত্রাসবাদ নির্মূলে সিরিয়া যুদ্ধে ইরান ও রাশিয়া সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আইএসকে পুরোপুরি হটিয়ে সিরিয়ায় শান্তি না আনা পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রুহানি। শনিবার সিরিয়ায় রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরিয়েন্টেভের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। রুহানি আরও বলেন, সিরিয়া যুদ্ধের সমাধানের একমাত্র পথ রাজনৈতিক আলোচনা। একই সঙ্গে দেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাদের হাতে, সে জনগণের ইচ্ছের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। মসুলে চলমান আইএস বিরোধী অভিযানে পূর্বাঞ্চলের 23টি এলাকা পুনর্দখলের দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। তবে আইএস দাবি করেছে ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা তারা আবারও নিজেদের দখলে নিয়েছে। এদিকে আইএস জঙ্গিদের স্থায়ীভাবে নির্মূল করতে হলে পুনর্দখল করা এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের মোতায়েন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। মসুল অভিযানে একের পর এক এলাকা আইএস মুক্ত করে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে হাজার হাজার বেসামরিক নাগরিককে। ইরাকি যৌথ বাহিনী ও আইএসের মধ্যে এসব সংঘর্ষে পানির পাইপলাইন সহ বিভিন্ন সেবা ব্যবস্থা ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এসব এলাকার লোকজন পড়েছে মারাত্মক খাদ্য ও খাবার পানির সংকটে। বেসামরিক লোকজনকে রক্ষায় তাদের মাঝে ত্রাণ সরবরাহ করছে ইরাকি সেনারা। আমাদের জানানো হয়েছে এখানে ত্রাণ দেয়া হবে, তাই সকাল থেকেই নারী শিশু সহ অনেক মানুষ এখানে অপেক্ষা করছে। ত্রাণ সরবরাহের ক্ষেত্রে সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থার নিষ্ক্রিয়তার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষজন। কেবল নিরাপত্তা বাহিনী আমাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে, তারা তাদের রেশন থেকেও আমাদের ভাগ দিয়েছে, আর কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। গেল 2.5 বছরে আইএসের নিয়ন্ত্রণে থাকা মসুল বাহিনীর কথা কেউ ভাবেনি। সব গ্যাস, পেট্রোলিয়াম এবং খাবার আইএস জঙ্গিদের কাছে সরবরাহ করা হতো। এর মধ্যেই আইএস মুক্ত এলাকার লোকজনের নিরাপত্তার স্বার্থে এবং জঙ্গিদের স্থায়ীভাবে নির্মূল করতে পুনর্দখল করা এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের মোতায়েন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। ইরাকে মার্কিন সেনা অবস্থানের মেয়াদ বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তবে কতদিন পর্যন্ত এবং কতজন সেনা থাকা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। আগামী বছর ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান কার্টার। ইরাকি যৌথ বাহিনী সফলতার সঙ্গে মসুল অগ্রাভিযানের দাবি করলেও এর আগে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়া মসুলের 2টি এলাকা আবারও জঙ্গিরা দখল করেছে বলে দাবি করেছে আইএস। তুমুল সংঘর্ষের পর তালজালাত ও কাদিসিয়াহ দখল করার ভিডিও ফুটেজ গেল বৃহস্পতি ও শুক্রবার ইন্টারনেটে প্রকাশ করে আইএস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আমাক নিউজ এজেন্সি। শিরিন আক্তার, সময় সংবাদ।
দর্শক, রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, বস্তিতে এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে প্রায় 5 থেকে 600 ঘরবাড়ি এখানে যেগুলোতে মূলত বস্তিবাসীরা থাকতেন সেই ঘরগুলো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আর এরপরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের লোকজন এখানে এসেছেন এবং চেষ্টা করেছেন আগুন নিভানোর জন্য। এবং আগুন বলা যায় যে এই অঞ্চলে যেগুলো ছিল আসলে যা ঘরবাড়ি যেগুলো ছিল সবকিছুই তো পুড়ে গেছে এবং আগুন কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী যে ঘরবাড়িগুলো ছিল কিংবা বাজার ছিল সেগুলো তো আগুন ছড়িয়ে গেছে। এবং আপনি যদি দেখতে পান যে এখানে যে একেবারে ধ্বংসস্তূপের মতো অবস্থা এবং এখানে যারা থাকতেন আমরা যারা জেনেছি যে মূলত আশেপাশে যেসব গার্মেন্টস রয়েছে এবং বিভিন্ন শ্রমজীবী মানুষ, শ্রমিক এবং শ্রমজীবী মানুষগুলো মূলত এখানে থাকতেন। তো সেই ঘর বাড়িগুলো তো একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছে। সেই মানুষেরা কিন্তু এখন এখানে আসছেন এবং চেষ্টা করছেন যে যেসব মালামাল অবশিষ্ট রয়েছে এখনো পর্যন্ত সেই মালামালগুলো এখান থেকে যতটুকু পারা যায় সংগ্রহ করতে। এবং আপনাদেরকে যদি দেখাই যে আগুন এখন মূলত রয়েছে কড়াইল বস্তিতে একটি বাজার রয়েছে যেটা বলা হয় যে মাছের বাজার, সেই বাজারটিতে এখন আগুন ছড়িয়ে গেছে। এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট আমরা দেখেছি মূলত কড়াইল বস্তির এই ভিতরের এলাকায় পৌঁছাতে তাদের জন্য বেশ বেগ পেতে হচ্ছিল, কারণ সরু রাস্তা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো মূল রাস্তাতেই অবস্থান করছে এবং লম্বা পাইপের সাহায্যে বলা যায় যে প্রায় 1 কিলোমিটার ভেতরে এই পাইপগুলো এনে এখানে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে আরেকটি বলা যায় যে সৌভাগ্যের বিষয় এখানে হয়ে দাঁড়িয়েছিল, সেটি হচ্ছে যে পানির স্বল্পতা যেটি হতো সেটি হয়নি, কারণ এই কড়াইল বস্তির পাশে ঝিল রয়েছে, সেই ঝিল থেকেও কিন্তু পানি সংগ্রহ করে এখানে আগুন নিভানোর কাজে সেই পানিগুলো ব্যবহার করা হচ্ছে। আর আমরা দেখেছি যে ঘরবাড়িগুলো পুড়ে যাচ্ছে এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুড়ে যাওয়া ঘরবাড়িগুলোর কাছাকাছিও কিন্তু অনেক সেখানে যারা থাকতেন তারা কিন্তু সেখানে আসছেন এবং এসে চেষ্টা করছেন যে যতটুকু সম্ভব তাদের টিনের চাল কিংবা সম্পদ যেগুলো বাঁচানো যায় সেগুলো বাঁচাতে। এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কড়াইল বস্তির পাশে যে লেকটি রয়েছে সেই লেকে তারা নৌকায় করে এসেছেন এবং এসে এই অঞ্চলে পানি ছিটিয়ে সর্বশেষ যে জায়গায় আগুনগুলো জ্বলছে সেখানে চেষ্টা করছেন যে সেই আগুনগুলো যেন নিভানো যায়। আর এরপরেও যেখানে আগুন নিভে গেছে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত দিকে দিকে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে এসে পানি দিয়ে আগুনগুলো জ্বালানোর চেষ্টা করছে। এরপরও আমরা দেখছি যে নতুন করে আবারও কোথাও কোথাও হঠাৎ করে আগুন জ্বলে উঠছে। তো আসলে আগুন বলা যায় যে একটু নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নির্বাপিত হতে অনেক সময় লাগবে, কারণ নতুন নতুন জায়গায় আবার হঠাৎ করে আগুনের সূত্রপাত হচ্ছে। যেমনটি আমরা দেখছি যে সামনে একটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে যতগুলো বাড়িঘর রয়েছে সবগুলোই মূলত টিনের এবং বাঁশের, কিন্তু এইটি ছিল দালানের। এই বিল্ডিংটি মূলত স্কুল ঘর হিসেবে ব্যবহার হতো, সেখানে আমরা দেখছি যে হঠাৎ করে আবারও আগুন জ্বলে উঠেছে। এবং এই স্কুল ঘরেই কিন্তু আমরা দেখছি যে ছাদে প্রচুর মানুষ যারা এই আশেপাশে থাকতেন তারা বালতিতে করে কিংবা যেভাবে পারেন পানি সংগ্রহ করে সেগুলো নেভানোর চেষ্টা করছেন। যদিও ব্যাপারটি বিপজ্জনক, কিন্তু তারপরও আসলে শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছেন এই মানুষগুলো আগুন নিভানোর জন্য। আর এখানে আমরা যে কথাটি জানতে পেরেছি যে বেলা 2টার পরে এই কড়াইল বস্তিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা আমাদেরকে জানাচ্ছেন যে কড়াইল বস্তিতে একটি লেপ তোষকের দোকান ছিল, সেখানে যে চুলা ছিল সেই চুলার আগুন থেকেই মূলত আগুন হঠাৎ ধরে যায় এবং এরপরে ক্রমান্বয়ে সেটি খুব দ্রুতই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পরে তাৎক্ষণিকভাবে তারা চেষ্টা করেছেন আগুন নেভানোর জন্য, কিন্তু আগুনের ব্যাপকতার সাথে তারা আসলে পেরে ওঠেননি এবং যার ফলে আমরা দেখেছি যে এ সময় যেহেতু আগুন লাগলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এখন যে আবহাওয়াটি রয়েছে, যার ফলে তারা আগুনের সাথে পেরে ওঠেনি এবং খুব দ্রুত আগুনগুলো ছড়িয়ে পড়েছে। এবং এখন বলা যায় যে প্রচুর মানুষ, অন্তত এখানকার বাসিন্দারা যেটি আমাদেরকে বলছেন যে 5 থেকে 600 ঘর বাড়ি ইতিমধ্যে পুড়ে গেছে। কারণ এখানে আপনারা জানেন যে অনেকটা ঘিঞ্জি এলাকাতেই কিন্তু ছোট ছোট করে অনেকগুলো বস্তি ঘর এখানে বানানো হয়, সেই ঘরগুলো একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এরকম অবস্থাতেই কিন্তু তো এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা যদি তাদের সাথে একটু কথা বলি যে একটু আগে গেলে এখানে আগুনটি কিভাবে লেগেছিল, মানে আপনি তো এখানেই থাকেন, তো সেক্ষেত্রে আগুনটি কিভাবে শুরু হয়েছিল? কি জানতে? চুলার দোকান থেকে শুরু হয়েছে,
কিন্তু তুলার দোকান থেকে শুরু হওয়ার পরে বাতাসের গতিবেগের কারণে আপনার আগুনটা ছড়ায় যায় মুহূর্তের মধ্যে। তারপরে আমরা আইসা এখানে আগুনটা নিভানোর চেষ্টা করি, এবং পরে আবার ফায়ার সার্ভিসের লোক আছে, প্রশাসনের লোক আছে, আমরা সবাই মিলে সক্রিয় হয়ে আপনি এখানে আগুনটা নিভানোর চেষ্টা করি, এবং পরে আবার ফায়ার সার্ভিসের লোক আসে, প্রশাসনের লোক আসে, আমরা সবাই মিলে সক্রিয় হয়ে আপনি এখানে আগুনটা নিভানোর চেষ্টা করি। আচ্ছা, তুলার দোকানে মানে আগুন কি ওইখানে কি আগুন ছিল না চুলা ছিল? কি ওখানে চুলা ছিল, ওইখানে চুলা থেকেই ওই করছে, ওই তুলার দোকানে রান্নার বসা ছিল, ওই রান্নার থেকে আর কি এই আগুনটা হয়ে গেছে, আগুনটা ঠিক। ধন্যবাদ আপনাকে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছে শুনছিলাম, তিনি একই কথা বলছিলেন যে মূলত তুলার দোকান থেকেই এই আগুনের সূত্রপাত এবং এরপরে আগুনটা ছড়িয়ে পড়ে। তো আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা করছেন, এছাড়া স্থানীয় বাসিন্দারাও এখানে চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য। তো এই ছিল আসলে কড়াইল বস্তি থেকে সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাফসীর, এই বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, মহাখালীর কড়াইল বস্তিতে যে আগুনের ঘটনা ঘটেছে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসীর বাবু। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে 9 জনের মর্মান্তিক মৃত্যু, মৃতের সংখ্যা 40-এ দাঁড়ানোর আশঙ্কা। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে শেষ বিদায় জানাতে তার জন্মস্থান সান্তিয়াগোতে জমায়েত হয়েছেন লাখো মানুষ। ভেনেজুয়েলা, বলিভিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শেষ বিদায় অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ফিদেলের ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। গত 25শে নভেম্বর রাতে মারা যাওয়ার পর 9 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ সান্তা ইফিগেনিয়ায় সমাধিকেন্দ্রে ফিদেল ক্যাস্ট্রোর দেহভস্য সমাহিত করা হবে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেক কিউবান। 9 দিনের রাষ্ট্রীয় শোক শেষে প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর দেহভস্য আনা হয় তার নিজ শহর সান্তিয়াগো দা কুবায়, যেখানে শায়িত আছেন স্বাধীনতা আন্দোলনের নেতা হোসে মার্তি সহ কিউবা বিপ্লবের বহু কাণ্ডারি। ফিদেলের দেহভস্য সান্তিয়াগোয় পৌঁছানোর পর রাস্তার দুপাশে ঢল নামে লাখো মানুষের। বিংশ শতাব্দীর সারা জাগানো কিউবার বিপ্লবী আন্দোলন এই শহর থেকেই শুরু করেছিলেন ক্যাস্ট্রো। 1959 সালে ক্যাস্ট্রোর গেরিলা বাহিনী যে পথে হাভানা পৌঁছেছিল তার উল্টো পথ অনুসরণ করে বহন করা হয় তার দেহভস্য। এতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা যোগ দেন। গত 28 ও 29 নভেম্বর জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানী হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে তার ভস্য রাখা হয়। সেখানে অনুষ্ঠিত শোকসভা থেকেই ক্যাস্ট্রোর দেহভস্য কিউবার বিভিন্ন প্রান্তে বয়ে নিয়ে যাওয়া শুরু হয়। ফিদেল ক্যাস্ট্রোর নামে কিউবাতে থাকবে না কোনো স্মৃতিচিহ্ন। শেষ বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভাই রাউল ক্যাস্ট্রো জানিয়েছেন, ফিদেলের শেষ ইচ্ছে অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিউবার সাধারণ মানুষ তাকে যে সম্মান জানালো সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিউবার সমাজতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো বাধা, অস্থিরতা বা হুমকি মোকাবেলা করতে প্রস্তুত। যদি কেউ আমাদের নিয়ন্ত্রণ করতে আসে আমরা তাকে ডাস্টবিনে ফেলে দিব। তাদের প্রতিহত করতে শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করে যাব। 1959 সালে ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে সূচনা হয় কিউবা বিপ্লবের। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার পর কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন তিনি। পরের 5 দশক একাধারে অধিষ্ঠিত থাকেন কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায়। যে দেশটি একসময় ছিল নিছকই যুক্তরাষ্ট্রের ধনীদের বিলাসী অবকাশ যাপনের কেন্দ্র, তাকেই তিনি রূপান্তরিত করেন সংগ্রামী আত্মমর্যাদাশীল রাষ্ট্রে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ফিলিপিন্স গণমাধ্যম। চুরির ঘটনায় আরসিবিসির দায় প্রমাণিত হয়েছে বলেও মনে করে দেশটির গণমাধ্যম। অন্যদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। এমন খবর প্রকাশ করেছে সিএনএন ফিলিপাইন। গেল মাসেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে $1.5 কোটি ফেরত দিয়েছে ফিলিপিন্স। সেই হিসেবে আরও $6.5 কোটি এখনও ফেরত পাওয়া বাকি। সে অর্থ উদ্ধারে সরকার নানা প্রক্রিয়ায় ফিলিপিন্সের সঙ্গে দেন দরবার করছে। এর মধ্যে কয়েক দফায় বাংলাদেশ প্রতিনিধিরা ফিলিপিন্স সফর করেছে। এমন অবস্থায় আরসিবিসির আইনজীবী থিয়া দায়েবকে উদ্ধৃতি করে সংবাদ মাধ্যম সিএনএন ফিলিপিন রিপোর্ট প্রকাশ করেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশকে অর্থ ফেরত দেওয়ার কোনো দায় নেই আরসিবিসির, বরং বাংলাদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা বলেন তিনি। আইনত ব্যাংক দায়ী হয় যখন ব্যাংকের কেউ ঘটনার সাথে জড়িত থাকে, কিন্তু এক্ষেত্রে আরসিবিসি এর কেউ চুরি করেনি এবং চুরির অর্থ আরসিবিসিতে নেইও। আইন অনুযায়ী কোনো অবহেলার ক্ষয়ক্ষতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেই তার অবহেলার পরিণতি ভোগ করতে হবে।
এ খবর প্রকাশের পরেই দেশটির গণমাধ্যম এর সমালোচনা করেছে। প্রভাবশালী পত্রিকা ইনকোয়ারারের সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা আরসিবিসির দায়ে পরিষ্কারভাবে প্রমাণিত। এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে শাস্তিও দেওয়া হয়েছে। এছাড়া এন্টি মানি লন্ডারিং কাউন্সিলও মামলা করেছে। এ বিষয়ে সচিবালয়ে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও গভর্নরের বৈঠক শেষে অর্থমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে জানান, যেহেতু অর্থ চুরির দায় প্রমাণ হয়েছে, তাই ফিলিপিন্স অর্থ ফেরত দিতে বাধ্য। রিজার্ভ ব্যাংকের কথাবার্তা এগুলো আমরা মোটেই গ্রাহ্য করছি না। কিছু টাকা ফ্রিজ করা আছে বাই দি অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট। এই টাকাটা আমাদের চুরির টাকা, সুতরাং এটা আমাদের প্রাপ্য। আমরা এটা এই চেষ্টা করব। এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অফ কোর্স অনার করতেই হবে, তবে আশা করা যায় যে সুপ্রিম কোর্ট উইল রিকনসিডার ইট এবং যার এই টাকাটা পাওনা তাদের দেবেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিং এর মাধ্যমে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার চলে যায় ফিলিপিন্সে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসীদের বিরুদ্ধে নীরব থাকা এবং কোনো পদক্ষেপ গ্রহণ না করার মানে সন্ত্রাসীদের মদদ দেয়া বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার পাঞ্জাবের অমৃতসরে হার্ট অব এশিয়া সামিট উদ্বোধন করে এ মন্তব্য করেন মোদী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এ সময় সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তি নষ্টের মূল কারণ বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। মূলত পাকিস্তানকে উদ্দেশ্য করেই এসব মন্তব্য করেন তিনি। হার্ট অব এশিয়া সামিটের পার্শ্ব বৈঠকে অংশ নেন মোদী ও ঘানি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অমৃতসরে অবস্থিত শিখ সম্প্রদায়ের পবিত্র স্বর্ণ মন্দির পরিদর্শনে যান ঘানি। কাশ্মীর নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারত সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে শনিবার ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে পৌঁছান তিনি। এই সম্মেলনের ফাঁকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। সম্মেলনে যোগ দিতে রোববার ভারতে পৌঁছানোর কথা থাকলেও একদিন আগেই সেখানে পৌঁছান সারতাজ আজিজ। ভারতে পৌঁছে অসুস্থ থাকা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ফুল পাঠিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন এই পাক পররাষ্ট্র উপদেষ্টা। কিডনি জটিলতায় আক্রান্ত হওয়ার কারণে এবারের হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে পারছেন না সুষমা স্বরাজ। তার পরিবর্তে সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রায় 4 দশকের রেওয়াজ ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলায় এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে চীন। অভিযোগ বার্তায় তাইওয়ান নেতার এই ফোনকে একটি চালাকিপূর্ণ কৌশল উল্লেখ করে বেইজিং ওয়াশিংটন সম্পর্কে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে সঠিক ও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও চীন একে একটি বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, নির্বাচনে জয়ী হওয়ায় তাইওয়ানের নেতা সাই ইং ওয়েন তাকে ফোন করেন। তবে এ সময় তাদের মধ্যে কি কথা হয়েছে তা ট্রাম্প উল্লেখ না করলেও তার সহযোগীরা জানান, ফোনালাপে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদনের কৌশলের পরিবর্তন এনেছেন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। আদালতের নির্দেশ অনুযায়ী ভোট পুনর্গণনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারায় এই সিদ্ধান্তে এসেছেন জিল স্টেইন। তিনি জানান, ভোট পুনর্গণনার খরচ খুবই ব্যয়বহুল। এজন্য প্রাদেশিক আদালত নয়, সুপ্রিম কোর্টে ভোট পুনর্গণনার আবেদন করবেন বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন জিল। সম্প্রতি নির্বাচনের ফলাফলে হ্যাকিং এর অভিযোগ এনে করা জিল স্টেইনের আবেদনের পরিপ্রেক্ষিতে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কর্তৃপক্ষ। সে সময়ই পেনসিলভেনিয়া ও মিশিগান অঙ্গরাজ্যেও পুনরায় ভোট গণনার আবেদনের কথা জানান তিনি। 3টি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার জন্য প্রয়োজনীয় 60 থেকে 70 লাখ ডলার সংগ্রহ করতে পারেনি গ্রিন পার্টি। ট্রাম্প শিবির এ ভোট পুনর্গণনা বন্ধের চেষ্টা করেছে শুরু থেকেই। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শেষ হল সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ান ফিচার ফিল্ম বিভাগে লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার পেলেন দুই বাংলাদেশী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্তত 40 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও এই ঘটনায় আরও নিখোঁজ রয়েছেন অন্তত 25 জন।
শুক্রবার রাজ্যের একটি ক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় ক্লাবটিতে একটি কনসার্ট চলার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় ভেতরে অন্তত 50 জন মানুষ ছিল বলে জানা গেছে। কনসার্ট চলায় এ সময় ক্লাবটিতে বেশ কয়েকজন শিল্পী ভেতরে অবস্থান করছিলেন বলেও জানায় কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও তদন্ত চলছে বলে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভবনটিতে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল বাহিনী। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় শাইফেং এর একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32-এ। শনিবার ইনার মঙ্গোলিয়া নামে পরিচিত স্বায়ত্তশাসিত এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিস্ফোরণের সময় খনিতে 181 শ্রমিক কাজ করছিল বলে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় 400 কর্মী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তৃপক্ষ জানায় খনির ভেতরে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কে একটি সেনাঘাঁটিতে সেনাবাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সংঘর্ষে 23 জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হাক্কারি প্রদেশের সেনাঘাঁটিতে পিকেকে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এই হামলার জবাবে বিমান হামলা চালায় তুরস্কের বিমান বাহিনী। আর সেনাবাহিনীর এ পাল্টা হামলায় নিহত হয় 20 কুর্দি সমর্থক। এ সংঘর্ষে 3 সেনা সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে 6 জন। অস্ট্রিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ফ্রিডম পার্টির বিজয়ের ফলে নরবার্ট হোফার হচ্ছেন নতুন প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো বামপন্থী নেতা ইউরোপের কোনো দেশের প্রেসিডেন্ট হতে চলেছেন। রোববারের নির্বাচনী ভোটাভুটির দ্বিতীয় দফা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর সে পর্যন্ত হোফারই নির্বাচনে সব নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এমন সময়ে তার আগমন ঘটছে যখন অস্ট্রিয়ার জনগণ দেশের অর্থনৈতিক অবস্থা ও অভিবাসী প্রসঙ্গ নিয়ে অসন্তুষ্ট এবং তারা পরিবর্তনের দাবি করছে। এদিকে যুদ্ধের শিকার লোকজনের জন্য হোফারের বিজয় বেশ উদ্বেগের সৃষ্টি করেছে উল্লেখ করে হোফারকে ভোট না দিতে অস্ট্রিয়ানদের আহ্বান করেছেন তৎকালীন ব্যাপক হত্যাকাণ্ড থেকে প্রাণে বেঁচে যাওয়া জার্ক্রুদে পোপার্ট। ডেনমার্কে পেগিটা সমর্থক অভিবাসীপন্থী বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 11 জনকে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় শনিবার রাজধানীর কোপেনহেগেনে বিক্ষোভ র্যালি বের করে ইউরোপে ইসলাম বিরোধী সংগঠন পেগিটার সমর্থকরা। একই দিন এর বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ সমাবেশ করে অভিবাসীপন্থীরা। এ সময় বর্ণবাদ বিরোধী স্লোগান দেয় অভিবাসীপন্থী বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে ব্যাপক সংঘর্ষ হয়। পরে সংঘর্ষের স্থল থেকে 11 জনকে আটক করে পুলিশ। তবে তারা কোন দলের সমর্থক সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এদিকে সংঘর্ষ চলাকালে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে পুলিশ। কাবুলের পশ্চিমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠী। শনিবার স্থানীয় সরকারের একজন মুখপাত্র জানায় তালেবান গোষ্ঠীর একজন কর্মকর্তাকে হত্যায় জড়িত সন্দেহে ওই শিক্ষার্থীকে ফাঁসি দেওয়া হয়। শুক্রবার কাবুল থেকে 60 কিলোমিটার দূরে ওয়ারদাক প্রদেশের সেওয়াকা গ্রামে এ ঘটনা ঘটে। কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্র ফাইজুল রেহমানকে স্থানীয় বাসিন্দাদের সামনেই ফাঁসি দেওয়া হয়। প্রশাসনের লোকজন খবর পাওয়ার আগেই ফাঁসির কাজ সম্পন্ন হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। নিখোঁজ ইন্দোনেশীয় পুলিশ বিমানের 12 যাত্রীকে খুঁজতে অভিযান ঘোষণা করা হয়েছে। বিমানের 13 যাত্রীর মধ্যে একজনকে খুঁজে পেয়ে তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছে উদ্ধারকর্মীরা। এর আগে শনিবার 13 জন আরোহী সহ ইন্দোনেশিয়ার একটি পুলিশ বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। জাকার্তায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে এরই মধ্যে নিখোঁজ বিমানের সিট, লাগেজ আর নথিপত্রের মতো কিছু জিনিস খুঁজে পাওয়া গেছে। সিভিল এভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর CAAS এর প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ বিমানের রাডারের সর্বশেষ অবস্থান ছিল ইন্দোনেশিয়ার তানজুং পিনাং শহর থেকে দক্ষিণ পূর্বাঞ্চলে 40 মাইল দূরে। শনিবার বিমানটি সিঙ্গাপুরের পার্শ্ববর্তী বাতাম দ্বীপে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিমানটিকে মানসানাক ও সেবাঙ্কা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী কোথাও বিধ্বস্ত হয়েছে এমনটাই প্রাথমিক ধারণা করছে পুলিশ। গত নভেম্বর মাসে 527 ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এদের মধ্যে 120 জন শিশু বলে জানা গেছে। প্যালেস্টাইনিয়ান
প্রিজনার্স সোসাইটি সেন্টার নামের একটি সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে 7,000 বেশি ফিলিস্তিনি নাগরিককে বন্দী করে রাখা হয়েছে। তাদেরকে পূর্ব জেরুজালেম ও আল কুদস শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও মানজ্ঞ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানে দেখতে হাজির হয়েছিলেন বিখ্যাত সব তারকারা। লাল গালিচার সংবর্ধনা দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নেপালের হোয়াইট সান ছবিটিকে প্রদর্শন করা হয়। এছাড়া এশিয়ান ফিচার ফিল্ম বিভাগে লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও সেরা পরিচালক হিসেবে মোস্তফা মোয়ার ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পুরস্কার জিতে নেন। সিনেমাটিতে বাংলাদেশের পুঁজিবাজারে ধ্বংসের ঘটনায় এক ব্যক্তির টিকে থাকার লড়াইকে উপস্থাপন করা হয়েছে। রহস্য আর গোয়েন্দা ভিত্তিক কাহিনীর কারণে ব্যাপক সাড়া জাগিয়েছিল বিদ্যা বালান অভিনীত সুজয় ঘোষের কাহানি চলচ্চিত্র। আর সেই প্রত্যাশা কাঁধে নিয়েই 2রা ডিসেম্বর মুক্তি পেল কাহানি 2 চলচ্চিত্রটি। তবে রহস্যের জালবোনা কাহানি 2 চলচ্চিত্রটি কাহানির দ্বিতীয় পর্ব নয়। চেনা রহস্যে অচেনা বিদ্যাকে এবার স্বামী হত্যার প্রতিশোধের জন্য নয়, লড়তে দেখা যায় সন্তানের জন্য। खून या अपहरण नहीं की, ये कोई साजिश है, मुझे फंसाया जा रहा है। উত্তেজনার পারদ চড়িয়ে নতুন কাহিনী নিয়ে ফিরে এসেছে বিদ্যা বালান। তবে এবার তিনি বিদ্যা বাগচি নন, দুর্গা রানী সিং। ये दुर्गा रानी सिंह एक किडनैपिंग और मर्डर केस के लिए वांटेड है। क्या? শিশু নিগ্রহ আর সম্পর্কের জাল বুনল কাহানি 2। সুজয় ঘোষের পরিচালনায় এবারও মুখ্য চরিত্রে বিদ্যা বালান। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা মিলবে অর্জুন রামপাল, যুগল হংসরাজ, নাইসা খান্না, অম্বা সেন্না, খরচ মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী সহ আরও অনেকের। ছবির বেশিরভাগ শুটিং কলকাতায়। মুভির আরেকটি চরিত্র বিদ্যা সিনহার জীবনে একটাই উদ্দেশ্য, তার প্যারালাইজড মেয়েকে আবার হাঁটতে দেখা। কিন্তু বিদ্যার সাধারণ জীবনে কি লুকিয়ে আছে অতীতের কোনো কালো ছায়া? অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত দুর্গারানী সিং আর বিদ্যা সিনহা কি একই নারী? এই রহস্যের জট খুলবে কাহানি 2 মুভিতে। চন্দননগরের মধ্যবিত্ত এক মা, যিনি প্রতিনিয়ত বাঁচার লড়াই চালাচ্ছেন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে। আর সেই মেয়ের নিখোঁজ সংবাদ। দুর্ঘটনার কবলে মা দর্শক মনে শূন্যতা আনবে। ঠিক সেই সময়ে অর্জুন রামপালের আগমন। চরিত্রের নাম ইন্দ্রজিৎ, পেশায় পুলিশ অফিসার, যিনি মা বিদ্যা ও হত্যাকারী দুর্গার রহস্যের খোঁজে নামেন। এই ছবির চমক যুগল হংসরাজ। এছাড়াও ছোট্ট নাইসা খান্না বেশ সাবলীল ছিল নিজ চরিত্রে। বিদ্যার সাথে তার প্রতিটি দৃশ্য দর্শকের মন ছুঁয়ে যাবে। কাহানি 2কে ঘিরে বলিউড পাড়ায় ব্যাপক উৎসাহ। বিদ্যা বালানের অভিনয় দর্শকের মনে আলোড়ন তুলবে। তবে গুঞ্জন রয়েছে, কাহানি থেকে পিছিয়ে পড়বে কাহানি 2। এই সমীকরণ মেলাতে হবে দর্শককেই। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার মালয়েশীয় প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। সিরিয়ার আলেপ্পো নিয়ে সমঝোতার জন্য কেরির প্রস্তাব উপস্থাপন। মসুলে আইএস বিরোধী অভিযানে 23টি এলাকা পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। রায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য, বললেন অর্থমন্ত্রী। এবং কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে শেষ বিদায় জানাতে লাখ লাখ মানুষের ঢল। দেহভস্য সমাহিত করার জন্য নেওয়া হলো সান্তিয়াগোতে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।